আরে কি হয়েছে আঙ্কেল, আপনি কিছু বলবেন? আরে একটা মেয়ে ছিল না যে সব সময় তোমার সঙ্গে এই রেস্টুরেন্টে আসতো? হ্যাঁ, তার নাম কাজল। কেন, কি হয়েছে? সেই মেয়েটা আমার হোটেল থেকে 15 দিন পর্যন্ত খাবার নিয়ে গেছে। যখনই টাকা দেওয়ার সময় হয়েছে তারপর থেকে আসা বন্ধ করে দিয়েছে। সেই মেয়েটা অনেক খারাপ, তার সঙ্গে দেখা হলে তাকে বলে দিও সে যেন আমার টাকাটা দিয়ে যায়। আপনি কি বলছেন আঙ্কেল? আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা জানতাম না কাজল এখান থেকে ধার করেছে। সে অনেক চালাক মেয়ে, লোকজনকে ঠকানো খুব ভালোভাবে শিখে রেখেছে। তাকে বলে দিও সে যেন আমার টাকাটা দিয়ে যায়, না হলে তার জন্য ভালো হবে না। এভাবে হোটেলের মালিক কাজলের ব্যাপারে নানা রকম খারাপ খারাপ কথা বলতে থাকে। রাজু হোটেল মালিকের মুখে তার বোনের ব্যাপারে খারাপ খারাপ কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং উঠে তার কলার ধরে নেয়। নিজের ফালতু কথা বলা বন্ধ করো, না হলে এই মুহূর্তে মেরে মেরে তোমার অবস্থা খারাপ করে দেব। তা নয় তো কি? তাছাড়া সেই মেয়েটাকে উল্টোপাল্টা করে বলছি, তাতে তোমার খারাপ লাগছে কেন? সেই মেয়েটা আমার বোন, আমি নিজের বোনের ব্যাপারে কোনো রকম খারাপ কথা শুনতে পারবো না। আরে রাজু, তুমি আঙ্কেলকে ছেড়ে দাও, এতে তার কোনো দোষ নেই। সে তোমার বোন, তাতে কি হয়েছে? সেই মেয়েটা একটা চোর, আমার দোকান থেকে 15 দিন পর্যন্ত খাবার নিয়ে গেছে। যখন তার কাছে টাকা ছিল না, তাহলে আমার দোকান থেকে খাবার নিয়ে গেল কেন? মুখ সামলে কথা বলো, না হলে তোমার জন্য ভালো হবে না। না হলে কি করবে? আমাকে মারবে? আমার গায়ে হাত তোলার আগে এটা ভেবে নিও যে এখানে আমার অনেক লোক আছে, তারা তোমাকেও ছাড়বে না। রমেনের কথায় রাজু তাকে মারতে যাচ্ছিল, এমন সময় সোনালি রাজুকে আটকে নেয়। রাজু, তুমি আঙ্কেলকে ছেড়ে দাও, তার অনেক টাকা লস হয়েছে, তাই সে এরকম করে বলছে। তুমি তার কথা বোঝার চেষ্টা করো। তাছাড়া কাজল এরকম করলো কেন? আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কারণে কাজলকে এরকম করতে হয়েছে। আঙ্কেল, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, কাজলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইতে হবে না, আমার যত টাকা লস হয়েছে আমার টাকাটা আমাকে দিয়ে দাও। আমার টাকা কে দেবে? এবার নিজের ফালতু কথা বলা বন্ধ করো, তোমার টাকা আমি দিয়ে দিচ্ছি। এই নাও, ধরো তোমার টাকা। রাজু এই বলে হোটেল মালিকের টাকা দিয়ে দেয় এবং সোনালীকে সঙ্গে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে। হোটেলের বাইরে যাওয়ার পর রাজু বলে, সোনালী, তুমি আমাকে আটকালে কেন? আমার অনেক রাগ হচ্ছে। তুমি না আটকালে আমি হোটেল মালিককে সেখানেই মেরে ফেলতাম। রাজু, আমি তোমাকে কতবার বলেছি, ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হয় না। তাহলে সমস্যার সমাধান কিভাবে হয়? সমস্যা যেরকমই থাকুক না কেন, ঠান্ডা মাথায় ভালোভাবে চিন্তা ভাবনা করার পর কোনো সিদ্ধান্ত নিলে তবেই সেই সমস্যা মিটবে। কিন্তু সোনালী, সেই লোকটা আমার বোনের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তার কথা আমি সইতে পারছিলাম না। তোমার বোন তো তোমাদের সঙ্গে থাকে না, তাহলে তার ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনে তোমার খারাপ লাগছিল কেন? সে আমার সঙ্গে থাকে না ঠিক আছে, কিন্তু সে আমার বোন। তুমি যখন তার কথা এতই চিন্তা করো, তাহলে তাকে বাড়িতে রেখে নিচ্ছ না কেন? না, তাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। সে বাবার সঙ্গে বিনা কারণে ঝগড়া করেছিল, তাই বাবা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাছাড়া সেও নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে। কাজল মনে করে আমাদের বাড়ির সকলে গুন্ডা। কাজল যখন তোমাদের ব্যাপারে এরকম চিন্তা ভাবনা রাখে, তাহলে তোমরা তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করনি কেন? এতে তোমাদেরও ভুল আছে রাজু। হয়তো তুমি ঠিক বলেছো। আচ্ছা রাজু, তোমার বাবা কি এমন করেছিল যেটা কাজলের পছন্দ হয়নি? আসলে বাবা নিজের ভাইয়ের জায়গা জমি নিজের নামে করিয়ে নিয়েছিল এবং তারপর থেকে বাবার ভাইকে গরিব হয়ে জীবন কাটাতে হচ্ছিল। একদিন কাকা তার বউ ছেলে মেয়েদেরকে নিয়ে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়। এটা তো অনেক খারাপ হয়েছে। সম্পর্ক এভাবে পালন করতে হয় না রাজু। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেটাকে সম্মান করতে হয়। এভাবেই সোনালী রাজুকে ভালো ভালো কথা বলতে থাকে। সোনালীর কথা শোনার পর রাজু বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা সোনালী, এখন আমার বোন ঠিক আছে তো, নাকি এখনো তার টাকার সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখন তোমার বোন ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, ফ্যাক্টরিতে কাজ করে যে টাকা পাওয়া যায় সেটার পরিমাণ অনেক কম থাকে। আমাদের মাইনে অনেক কম থাকায় প্রায় সময় আমাদের টাকার অভাব দেখা দেয়। আচ্ছা, এই ব্যাপার। কাজলকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে নিজের মতোই থাকুক, আমি নিজের মতো থাকবো। তাছাড়া আমার জীবনে এখন তুমি চলে এসেছো, কোনো রকম প্রবলেম হলে তুমি সামলে নিতে পারবে। কাজল যেরকম ভাবে ইচ্ছে নিজের জীবন কাটাক, তোমাকে সেটা দেখতে হবে না। সোনালীর মুখে এরকম কথা শুনে রাজুর অনেক খারাপ লাগে এবং সে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। রাজুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সোনালী বলে, আরে কি হয়েছে রাজু, তুমি আবার কোন চিন্তায় চলে গেলে?
আমি কি কিছু ভুল বললাম? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কাজলের দিকে একটু লক্ষ্য রাখবে। তার যদি কোনো জিনিসের সমস্যা হয় তাহলে তার হেল্প করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম বলবে সেরকমটাই হবে। আমি তো ভাবছিলাম এবার থেকে আমি কাজলের সঙ্গে আর থাকবো না, আমি অন্য কোনো রুম নিয়ে শিফট হয়ে যাব। না না, তোমাকে এরকম করতে হবে না। তুমি অন্য কোথাও চলে গেলে কাজল একা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বোনের সঙ্গেই থাকবো। রাজু, এবারে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, চলো কিছু খাওয়া যাক। হ্যাঁ চলো, আমি যে রেস্টুরেন্টে কথা বলেছিলাম তোমাকে সেখানে নিয়ে যাব। এরপর রাজু সোনালীকে নিয়ে একটি ভালো রেস্টুরেন্টে যায় এবং সেখানে খাওয়া দাওয়া শেষ করার পর সোনালীকে তার বাড়ির বাইরে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। রাজুর চলে যাওয়ার পর সোনালী রুমের ভেতরে যায়। কি ব্যাপার সোনালী, আজ তোকে অনেক হাসি খুশি মনে হচ্ছে। একটা ভালো খবর আছে সোনালী। ভালো খবর? তাড়াতাড়ি বল, কিরকম খবর? এরপর সোনালী কাজলকে সমস্ত কথা জানায়। সোনালীর কথাগুলো শোনার পর কাজল অনেক খুশি হয়ে যায়। সত্যি সত্যি দাদা আমাকে নিয়ে এত চিন্তা করছে? হ্যাঁ কাজল, সে তোকে অনেক ভালোবাসে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি সে খারাপ কাজ ছেড়ে দেবে। কাজল এবং সোনালী এসব কথা বলছিল, এমন সময় তাদের দরজার বেল বাজে। এরপর তারা দরজা খুলে দেখে সেখানে এক ছেলে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের মধ্যে কাজল কার নাম? আমি কাজল। কেন, কি হয়েছে? আমি বিক্রমের বন্ধু প্রদীপ। বিক্রম তোমাকে দেওয়ার জন্য এই বিয়ের কার্ড পাঠিয়েছে। দুদিন পর বিক্রমের বিয়ে, সে বলেছে তোমাকে অবশ্যই বিয়েতে যেতে হবে। ছেলেটি এই বলে কাজলের হাতে বিয়ের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাজল এবং সোনালী বিয়ের কার্ড নিয়ে রুমের ভেতরে গিয়ে বসে পড়ে। আরে কাজল, এটা কি হয়ে গেল? বিক্রম অন্য কাউকে বিয়ে করতে পারে না, সে তো তোকে ভালোবাসে, তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে যাচ্ছে কেন? আমিও কিছু বুঝতে পারছি না সোনালী। এটাকে এত সহজভাবে ছেড়ে দিলে চলবে না কাজল, চল আমরা বিক্রমের রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। কিন্তু সোনালী, এখন তো রাত 9টা বাজে, এই সময় যাওয়া ঠিক হবে? এটা তোর জীবনের ব্যাপার, তাই আমাদেরকে এখনই যেতে হবে। চল তাড়াতাড়ি সেখানে যাই। এরপর সোনালী এবং কাজল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর বিক্রমের রেস্টুরেন্টে পৌঁছায়। আরে কাজল, তোমরা এখানে? আচ্ছা কাজল, তুমি আমার বিয়ের কার্ড পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি। তুমি কি সত্যি সত্যি 2 দিন পর বিয়ে করছো? আরে হ্যাঁ, সত্যি সত্যি বিয়ে করছি। না হলে কি মজা করার জন্য বিয়ের কার্ড তৈরি করাবো? এবার তুমি হ্যাপি আছো তো কাজল? হ্যাঁ, আমি হ্যাপি আছি। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা কাজল, তুমি যদি আরো কিছু বলতে চাও তাহলে বলো, না হলে আমি যাচ্ছি, আমার কিছু কাজ আছে। না, কিছু বলার নেই বিক্রম। কাজলের কথা শুনে বিক্রম সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় সোনালী বিক্রমকে ডাক দেয়। দাঁড়াও বিক্রম, আমরা দুজন তোমার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কাজল ঠিকঠাক ভাবে তোমার সঙ্গে কথা বলতে পারছে না। ঠিক আছে, তাহলে তুমি নিজেই বলে দাও কি ব্যাপার। আমি আর কাজল তোমার থেকে এটা জানতে চাইছি যে তুমি তো কাজলকে ভালোবাসতে, তাহলে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে যাচ্ছ কেন? আসলে আমার মনে হয় কাজল আমাকে ভালোবাসে না, তাই আমি তার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যেতে চাইছি। এটা সত্যি কথা নয় বিক্রম। আরে কাজল, আসল কথাটা তুই বলে দে, এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ বিক্রম, আমি শুধু তোমার কাছে কিছু সময় চেয়েছিলাম। আমি তোমাকে এটা বলিনি যে আমি তোমাকে ভালোবাসি না। তার মানে তুমিও কি আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে একবার নিজের মুখে বলে দাও। হ্যাঁ বিক্রম, আমি তোমাকে ভালোবাসি। কাজলের কথা শুনে বিক্রমের চোখে জল চলে আসে এবং সে কাজলকে জড়িয়ে ধরে। তাদের দুজনকে এক হয়ে যেতে দেখে সোনালী অনেক খুশি হয়। শেষমেশ 2 প্রেমিককে এক করে দেওয়া গেল। আই এম সরি কাজল, আসলে আমি তোমাকে পাঠানোর জন্য শুধু একখানা বিয়ের কার্ড ছাপিয়েছিলাম। আমি তোমার মনের কথা জানতে চাইছিলাম। এরপর সোনালী এবং কাজল তাদের রুমে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন কাজল এবং সোনালী তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কাজলের বোন পিঙ্কিকে ফলো করতে শুরু করে। সেদিন পিঙ্কি নিজের বয়ফ্রেন্ড অমিতের সঙ্গে একটি জুতোর দোকানে গিয়েছিল। আরে অমিত, তুমি 3000-এর জুতো দেখছো কেন? এই জুতোটা দেখো, মাত্র 7000 টাকা। এটা তোমার পায়ে খুব ভালো লাগবে। তুমি চাইলে সেই জুতোটাও দেখতে পারো, ওই হোয়াইট কালার জুতোটাও তোমার পায়ে খুব ভালো মানাবে।
কিন্তু পিঙ্কি, সেই জুতো 20,000 টাকা দাম, সেটা অনেক দামি হয়ে যাবে। তুমি টাকা নিয়ে চিন্তা করছো কেন? তোমার জন্য 20,000 কেন, আমি 50,000 টাকাওয়ালা জুতো কিনতে পারবো। সত্যি পিঙ্কি, তুমি অনেক ভালো, তুমি আমাকে কত ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, চলো জুতো নিয়ে এখান থেকে চলে যাই, আবার অন্য কোথাও যেতে হবে। এরপর পিঙ্কি এবং অমিত 20,000 টাকার জুতো নিয়ে দোকান থেকে চলে যায়। অপরদিকে কাজল এবং সোনালি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। তাদের চলে যাওয়ার পর সোনালি বলে, আরে কাজল, তোর বোন কত দামি দামি জিনিস কেনাকাটা করছে, ছেলেটার জন্য জুতো কিনতে গিয়ে 20,000 টাকা খরচ করে ফেললো। পিঙ্কি প্রথম থেকে এরকম, সে অনেক টাকা অপচয় করে। তাছাড়া পিঙ্কির এই বয়ফ্রেন্ডটা খুব খারাপ ছেলে, সবসময় পিঙ্কির থেকে দামি দামি জিনিস নিতেই থাকে। যখন আমি সকলের সঙ্গে থাকতাম তখন পিঙ্কিকে ছেলেটার থেকে অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। খুব তাড়াতাড়ি আমাদেরকে অমিতের ব্যাপারে কিছু প্রমাণ জোগাড় করতে হবে, তবেই তোর বোন তার সঙ্গে ব্রেকআপ করবে। তুই ঠিক বলেছিস সোনালি। আচ্ছা ওই দেখ, পিঙ্কি সেই ছেলেটার সঙ্গে গাড়ির ভেতরে বসে পড়েছে, চল আমরা তাদেরকে ফলো করি। এরপর কাজল এবং সোনালি একটি ট্যাক্সিতে চেপে পিঙ্কির গাড়িকে ফলো করতে থাকে। কিছু সময় পর পিঙ্কি অমিতকে তার বাড়ির কাছে নামিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর অমিত যখন তার বাড়িতে ঢুকতে যাচ্ছিল এমন সময় সোনালি সেখানে চলে আসে। হাই। হ্যালো, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার নাম সোনালি, আমি কয়েকদিন আগেই এখানে শিফট হয়েছি। আচ্ছা, আপনি মডেলিং করেন তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি কি করে জানলেন? আমি একটা ম্যাগাজিনে আপনার ছবি দেখেছিলাম। সত্যি আপনাকে অনেক হ্যান্ডসাম দেখতে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? আরে হ্যাঁ, অবশ্যই, আপনার মতো সুন্দর মেয়েকে নাম্বার দিতে সমস্যা কিসের? এরপর সোনালি অমিতের ফোন নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়। সোনালি এবং কাজল রুমে ফেরার পর অমিতের ব্যাপারে আলোচনা করতে শুরু করে। ফোন নাম্বার তো জোগাড় করে নিয়েছিস, এবার বাকি কাজ খুব সাবধানে করতে হবে। তুই একদম চিন্তা করিস না কাজল, সবকিছু ঠিকঠাক ভাবেই হবে। এরপর থেকে সোনালি প্রত্যেক দিনই অমিতকে ফোন করে তার সঙ্গে কথা বলতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। হ্যালো অমিত, তোমাকে একটা কথা বলার আছে। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সোনালি, আমার মনে হয় সারাদিন যেন তোমার সঙ্গেই কথা বলতে থাকি। আচ্ছা তাই নাকি? আমি একদম সত্যি কথা বলছি, সারাদিন তোমার কথা মনে পড়ে। সোনালি অমিতের সঙ্গে ফোনে কথা বলতে বলতে তার কল রেকর্ড করে নেয়। অমিত ফোন রেখে দিলে কাজল এবং সোনালি পিঙ্কির কাছে যায় এবং তাকে সমস্ত কথা জানায়। না না, এটা সত্যি হতে পারে না। তুমি আমার থেকে হিংসে করো, তাই আমার আর অমিতের এই সম্পর্ক খারাপ করার চেষ্টা করছো। তুমি আমার দিদি নয়, তুমি আমার শত্রু। পিঙ্কি, তুই বোঝার চেষ্টা করছিস না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই থাকা সত্ত্বেও অমিত অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে, এটার থেকে ভালো প্রমাণ আর কি হতে পারে? সোনালি, কল রেকর্ডিংটা শুনিয়ে দে। এরপর সোনালি এতদিন পর্যন্ত অমিতের সঙ্গে ফোনে কথা বলে যে যে কল রেকর্ডিং করেছিল সবগুলোই তাকে শোনায়। কল রেকর্ডিং শোনার পর পিঙ্কি অবাক হয়ে যায়। না না, এটা সত্যি কথা নয়। তোমরা দুজনে মিলে আমার অমিতকে ফাঁসিয়েছো। এটা সত্যি কথা যে সোনালি আমার বান্ধবী, কিন্তু আমরা এইসব শুধুমাত্র তোকে আসল সত্যিটা জানানোর জন্যই করেছি পিঙ্কি। তোমার দিদি একদম ঠিকই বলছে পিঙ্কি, অমিত তোমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে। অমিত শুধুমাত্র তোর কাছ থেকে টাকা আদায় করার জন্যই তোর সঙ্গে সম্পর্ক রেখেছে। তার কাছে তুই শুধুমাত্র একটা এটিএম মেশিন। সে যদি সত্যি সত্যি তোকে ভালোবাসতো তাহলে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করতো না। সোনালি এবং কাজল বারবার বোঝানোয় পিঙ্কি তাদের কথায় বিশ্বাস করে নেয়। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, তোমার জন্য আমি ওই ধোকাবাজ ছেলের আসল রূপ জানতে পেরে গেছি। তুমি প্রথম থেকে আমার ভালো চাইতে, কিন্তু আমি কোনোদিনও তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি। আমি সবসময় তোমাকে অপমানই করেছি। পুরানো কথা নিয়ে আর ভাবতে হবে না পিঙ্কি, ওইসব কথা ভুলে যা। এবার নতুন ভাবে নিজের জীবন শুরু করার চেষ্টা কর। হ্যাঁ দিদি, এবার থেকে আমি সেটাই করব। এরপর থেকে পিঙ্কি অমিতের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখে না এবং ভালো মেয়েদের মতো থাকতে শুরু করে। অপরদিকে রাজুর জীবনে সোনালি আসায় সেও নিজের রাগ কন্ট্রোল করতে শিখে গিয়েছিল। সোনালি ঠিক কথাই বলে, এভাবে গুন্ডাগিরি করা একদম ভালো নয়। আস্তে আস্তে আমাকে এসব কাজ ছেড়ে দিতে হবে। গুন্ডামি করতে থাকলে আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে।
এরকমই একদিন সকালে কাজলের বাবা পরেশ খুব রাগী অবস্থায় নিজের স্ত্রীকে কিছু বলছিল। আমি তাকে ছাড়বো না, তার হাত পা ভেঙে রেখে দেব। সকাল সকাল তুমি কার উপরে এত রাগারাগি করছো? কার হাত পা ভাঙার কথা ভাবছো? একজন আছে যে শুধু শুধু আমার মাথা খারাপ করছে। পরেশ আরতিকে এসব কথা বলছিল। এমন সময় তাদের দরজার বেল বাজে এবং আরতি দেবী গিয়ে দরজা খোলে। এরপর সে দেখে দরজার বাইরে রাজু এবং সোনালি দাঁড়িয়ে রয়েছে। রাজু সোনালিকে বিয়ে করে নিয়ে এসেছিল। এই দেখো মা, দাদা কি করেছে। দাদা বিয়ে করে বাড়ি ফিরেছে। আরে বাহ রাজু, তুই বিয়ে করে নিয়েছিস? শেষমেশ তুই এই গরিব মেয়েটার সঙ্গে বিয়ে করে নিলি। আমি তোকে বারবার বারণ করেছিলাম, আমার কথা শুনিসনি কেন? বাবা, এই মেয়েটা সব দিক থেকে ভালো। ভালো না খারাপ সেটা দেখে আমার কোনো কাজ নেই। আমি কোনো ধনী বাড়ির মেয়েকে বৌমা করতে চেয়েছিলাম, আমি এরকম ভিখারি মেয়েকে বৌমা করতে চাই না। বাবা, তুমি আমার বউয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। আমিও তোমার ছেলে, তুমি যেমন রাগ করতে পারো আমিও সেরকম রাগ করতে পারি। উল্টোপাল্টা কথা না বলে আমাদেরকে আশীর্বাদ করো। আমি এই মেয়েটাকে নিজের বউ বলে মানবো না, তাই আমার কাছ থেকে কোনো রকম আশীর্বাদ পাওয়ার আশা ছেড়ে দে। পরেশ এই বলে সেখান থেকে চলে যায়। তোমার শ্বশুর মশাইয়ের কথায় কিছু মনে করো না বৌমা, সে প্রথম থেকেই একটু রাগী প্রকৃতির মানুষ। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে পিঙ্কি, তোর বৌদিকে তার ঘরে নিয়ে যা। হ্যাঁ মা, নিয়ে যাচ্ছি। চলো বৌদি, আমার সঙ্গে চলো। এরপর পিঙ্কি সোনালীকে তার রুমে নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। শ্বশুর বাড়িতে সোনালীর জীবন খুব ভালোভাবেই কাটছিল এবং সে মাঝে মাঝে ভাড়া বাড়িতে গিয়ে কাজলের সঙ্গে দেখা করে আসতো। এরকমই একদিন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি বাড়ির ভিতরে গিয়ে কাজলের সঙ্গে দেখা করে এসো। আচ্ছা ঠিক আছে। এরপর সোনালী রুমের ভেতরে যায় এবং কিছু সময় পর খুব তাড়াহুড়ো করে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আরে কি হয়েছে, তোমাকে এত ব্যস্ত মনে হচ্ছে কেন? রাজু, রুমের ভেতরে সবকিছু এলোমেলো হয়ে আছে, এমনকি কাজলের ফোনটাও রুমের ভেতরেই পড়ে রয়েছে, কিন্তু কাজল কোথাও নেই। এটা কিভাবে হতে পারে? এটাও তো হতে পারে যে কাজল হয়তো বাজার করতে গেছে। তুমি আমার সঙ্গে চলো, তার রুমের অবস্থা দেখলে তুমিও বুঝতে পেরে যাবে যে তার কোনো বিপদ হয়েছে। এরপর রাজু সোনালীর সঙ্গে রুমের ভেতরে যায় এবং সেখানে গিয়ে দেখে রুমের ভেতরের সমস্ত জিনিসপত্র এদিক সেদিক পড়ে রয়েছে। চলো রাজু, তাড়াতাড়ি আমরা থানায় গিয়ে কমপ্লেন করে দিই। তাড়াতাড়ি কাজলের খোঁজ করতে হবে, না হলে বড় বিপদ হয়ে যেতে পারে। এরপর রাজু তার বাড়িতে ফোন করে কাজলের নিখোঁজ হওয়ার কথা জানিয়ে দেয় এবং সকলে একসঙ্গে থানায় গিয়ে কমপ্লেন লিখিয়ে দেয়। আমার মেয়েটা কোনোদিনও কারোর ক্ষতি করেনি, কেউ কেন তাকে কিডন্যাপ করবে? জানি না কাজল এখন কিরকম অবস্থায় আছে। তুমি চিন্তা করো না মা, আমি সকল পরিচিত লোকেদের বলে দিয়েছি তারা যেন কাজলকে খুঁজতে শুরু করে দেয়। আমিও দিনরাত এক করে তাকে খোঁজার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি কাজলকে খুঁজে বার করব মা। একদিকে পুলিশ কাজলের খোঁজ করতে থাকে, অপরদিকে রাজু তার লোকেদের সঙ্গে সব জায়গায় গিয়ে দেখতে থাকে, কিন্তু কাজলের সন্ধান কেউই পায় না। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এক রাতে রাজুদের বাড়িতে সকলে যখন ঘুমিয়েছিল এমন সময় দরজা খোলার শব্দ আসে এবং পরেশ বাবুর ঘুম ভেঙে যায়। যেন মনে হলো কেউ আমাদের বাড়ির দরজা খুলছে, যাই একবার গিয়ে দেখি। পরেশ এই বলে দরজার কাছে যায় এবং সে দেখে সেখানে 2জন লোক মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে। লোক দুটি পরেশকে দেখার সঙ্গে সঙ্গে তার হাত পা এবং মুখ বেঁধে ফেলে। আমরা খবর পেয়েছি তোমার কাছে অনেক টাকা এবং গহনা আছে, সেগুলো কোথায় রেখেছো তাড়াতাড়ি দেখিয়ে দাও, না হলে তোমার গলা কেটে দেব। বেশি দেরি করো না, টাকা এবং গহনা কোথায় আছে আমাদেরকে সেখানে নিয়ে চলো। লোক দুটি পরেশ বাবুকে এসব কথা বলছিল এমন সময় বাড়ির সকলের ঘুম ভেঙে যায় এবং তারা হলরুমে এসে দাঁড়ায়। অপরদিকে কাজলও বাইরে থেকে বাড়ির ভেতরে আসে। তোমরা কারা? বাবাকে এভাবে বেঁধে রেখেছো কেন? আরে কাজল, তুই এখানে? হ্যাঁ দাদা, আমি সব বলবো, একটু অপেক্ষা করো। ইন্সপেক্টর সাহেব, আপনি আসুন আর এই গুন্ডাদেরকে অ্যারেস্ট করে নিন। এরপর পুলিশ বাড়ির ভেতরে আসে এবং সেই 2 গুন্ডাকে অ্যারেস্ট করে নেয়। আরে কাজল ম্যাডাম, তুমি আমাদের সঙ্গে এরকম করছো কেন? তোমার কথায় আমরা পরেশবাবুকে মারতে এসেছিলাম আর তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিলে। এটা কি শুনছি কাজল, তুই নিজের বাবাকে মারার জন্য লোক পাঠিয়েছিলি? না মা,
আমি এই লোকগুলোকে মিথ্যা কথা বলে এখানে এনেছিলাম। আমি এটাই চেয়েছিলাম যে তারা যখন এখানে আসবে তখন আমি তাদেরকে আর বাবাকে অ্যারেস্ট করিয়ে দেব। তোর বাবাকে অ্যারেস্ট করাবি কেন? মা, বাবার কথাই এই লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। আসলে বাবা জানতে পেরে গিয়েছিল যে আমি সোনালীর সঙ্গে প্ল্যান করে দাদা আর পিঙ্কিকে ভালো পথে চালিত করেছি। বাবা এসব সহ্য করতে পারেনি, তাই আমাকে কিডন্যাপ করিয়ে মেরে দেওয়ার প্ল্যান করেছিল। কিন্তু আমি এই লোকগুলোকে বেশি টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে এলাম। পরেশ, তুমি নিজের অহংকারের জন্য এতটা নিচে নামতে পারবে আমি কোনোদিনও ভাবিনি। ইন্সপেক্টর সাহেব, তাড়াতাড়ি এই লোকটাকে নিয়ে যান। এরপর পুলিশ দুজন অপরাধের সঙ্গে পরেশ বাবুকেও অ্যারেস্ট করে নিয়ে সেখান থেকে চলে যায়। কাজল, আমি তোকে প্রমিস করেছিলাম যে একদিন তোকে তোর মায়ের বাড়িতে পৌঁছে দেব। আজ আমার প্রমিস পূরণ হলো। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের কমেন্ট করে জানিও। এরকমই আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।